হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে প্রিজন ইকোসিস্টেম নিয়ে আমরা টপিকটা কভার করতে যাচ্ছি। সো বিফোর জাম্পিং ইনটু দি টপিক, আমি আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস অ্যানাউন্স করতে চাই। সেটা হলো রাইস আইএস বেঙ্গলের স্টুডেন্টদের জন্য অন 12th অফ এপ্রিল 2026 একটা স্কলারশিপ টেস্ট নিয়ে আসছে। যেই স্কলারশিপ টেস্টে থেকে কিন্তু আপনি 100% আপ টু 100% স্কলারশিপ পেতে পারেন ফর 10 months অ্যান্ড 2 years জিএস কোর্সেস। আর যেটা রেজিস্ট্রেশন কিন্তু ফ্রি, আর এক্সামিনেশন মোডটা কিন্তু বোথ অফলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইনে হবে আপনার কনভিনিয়েন্টের অনুযায়ী। আর সিলেবাস কিন্তু যেরকম ইউপিএসসি থাকে সেখানটাই প্রিলিমসে যেরকম দেখতে পারি আমরা, অন দ্যাট নোট। তো এর থেকে বেশি যদি আপনাদের আরও কোনো কোয়ারি থাকে আর আপনারা যদি চান যে এটার জন্য রেজিস্টার কি করে করবেন, আপনারা আইদার রাইস আইএস ওয়েবসাইটেও লগ ইন করে এটার জন্য রেজিস্টার করতে পারেন, বা অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যে গিভেন নাম্বারটা দেওয়া আছে আপনাদের ব্যানারে, আপনারা সেখানটাও ফোন করে রেজিস্টার করতে পারেন, বা আপনারা যদি কিউআর কোডটাকে স্ক্যান করেও করতে পারেন। তো এটা কিন্তু খুব একটা গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য, যেখানটায় আপনারা আপ টু 100% স্কলারশিপ পেয়ে যাবেন ফর প্রিপেয়ারিং ফর ইউপিএসসি। আর আপনার ড্রিম জবটা পেতে কিন্তু এই স্কলারশিপ টেস্টটাকে কিন্তু আপনাকে খুব হেল্প করবে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যেন এই স্কলারশিপ টেস্টটা নিশ্চয়ই রেজিস্টার করেন আর এই স্কলারশিপটার জন্য অ্যাভেলও করেন। অন দ্যাট নোট আমরা আবার টপিকে ফেরত আসি। তো সকালবেলা আপনারা জেনেই গেছিলেন যে এই আর্টিকেলটা পড়তে হবে প্রিজন আউটব্রেক, সেটা ফর টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারের মাধ্যম দিয়ে। আর সেই রিলেটেড কন্টেন্টও আপনারা ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতে কিন্তু পেয়ে গেছিলেন বাই আফটারনুন। তো এখন চলুন এই রিলেটেড কিছু একটু ডিসকাশন করে নিই আর কিছু ভ্যালু অ্যাডিশন করে নিই। তো ভ্যালু অ্যাডিশন করার আগে আমরা সবাই আগে দেখব এটা আমাদেরকে ইউপিএসসিতে কোথায় হেল্প করবে, তারপরেই যেরকম প্রত্যেকবার আমরা তারপরে টপিকে জাম্প ইন করি। তো এটা আমাদেরকে ইউপিএসসি সিএসসি জিএস পেপার 2 গভর্নেন্সে কিন্তু হেল্প করবে। যেখানটা আমরা দেখেছি এরকম টাইপের টপিক, এখানটার থেকে কিন্তু ইউপিএসসি বারবার প্রশ্ন জিজ্ঞেস করতেই থাকে, যেটা একটু সোশ্যাল জাস্টিস বা ভালনারেবল সেকশনের সাথে খুব লিঙ্কড আছে। তো চলুন উইদাউট আ ফার্দার ডিলে আমরা শুরু করি। আমাদের আর্টিকেলের টাইটেল কি? প্রিজেন্ট আউটব্রেক ইন ইন্ডিয়া, ওভারক্রাউডিং অ্যাজ আ পাবলিক হেলথ এমার্জেন্সি। এর রিলেটেড কি হচ্ছে? তো টপিকে জাম্প ইন করার আগে যেরকম বলছিলাম জিএস2 গভর্নেন্সে হেল্প করবে, তবে একটা মডেল কোশ্চেনও দেখে নিই ইউপিএসসির। তো মডেল কোশ্চেনটা কি বলছে যে দি প্রিজন হেলথ ইজ নট মেরিলি আ কারেকশনাল ইস্যু বাট আ ক্রিটিক্যাল গভর্নেন্স অ্যান্ড আ পাবলিক হেলথ কনসার্ন। Examine in the context of overcrowding and institutional deficiency in India's prison system. 15 marks, GS2 গভর্নেন্সের আন্ডারে লিখ। তো চলুন শুরু করা যাক আজকে। তো কনটেক্সটে জাম্প ইন করার আগে এই ডিসকাশনটা আমি মিস্টার নেলসন ম্যান্ডেলার একটা কোট দিয়ে শুরু করতে চাই। যেই কোটে উনি বলেন, আ নেশন শুড বি জাজ বাই হাউ ইট ট্রিটস ইটস হাইয়েস্ট সিটিজেন। A nation should not be judged by how it treats its highest citizen but its lower ones. তার মানে একটা দেশে সেই দেশ কতটা ডেভেলপড করেছে বা কতটা ডেমোক্রেটিক বা কতটা লিনিয়াল, সেটা এরকম করে ট্রিট না হোক, সেটার প্যারামিটার এটা না ট্রিট হোক যেখানটায় সে তার হাইয়েস্ট সিটিজেনকে কি করে ট্রিট করছে সেটা দেখে, বাট এটাকে ওরকম করে ট্রিট করা হোক, যে ওরকম করে প্যারামিটার সেট করা হোক যেখানটায় এটা চেক করা হবে যে সে তার লোয়ার রাঙ্কে যারা আছে, লোয়েস্ট রাঙ্কে যারা আছে তাদেরকে কি করে সে ট্রিট করছে সেই দেশটা। তো ওখানটার থেকেই যদি আইডিয়াটা আমরা ড্র করি, আমরা দেখব যে এই রকমের প্রিজনার্স আর প্রিজন রিফর্মস কিন্তু ওখান থেকেই কোথাও না কোথাও আইডিয়াটা ড্র হচ্ছে। যেখানটা যদি আমরা ফিলোসফিক্যাল ইন একটা ইভলিউশন দেখি এই প্রিজনের বা জাস্টিস সিস্টেমে, আমরা দেখব কোথাও না কোথাও রিট্রিবিউটিভ সিস্টেম,
যেটা কি আই ফর অ্যান আই এর কনসেপ্ট দিত, সেখান থেকে এখন আমরা কোথাও না কোথাও একটা কমপ্লেক্স ডিবেটের দিকে মুভ ইন করছি, যেখানটা আমরা পানিশমেন্ট অ্যান্ড পার্সোনাল ট্রান্সফরমেশনে খুব বিশ্বাস করি। আর এই রকমের শিফটটা কিন্তু একটা ট্রানজিশন দেখাচ্ছে, যেখানটায় ফ্রম দি টার্ম অফ প্রিজন, যেটাকে আমরা কাস্টোডিয়ালও বলি, টু আ কারেকশনাল হোম, যেটাকে আমরা রেফরমেটিভ আইডিয়াটাও দিচ্ছি। তো এই যে আইডিয়া ফ্রম প্রিজন টু কারেকশনাল হোম, এই জার্নিটাই আমরা এই রকমের আজকের এই টপিকটা, এই আর্টিকেল দিয়ে আমরা দেখব, যেখানটা আমরা দেখব যে কি কি প্রবলেমসগুলো এখনও আমাদের ইন্ডিয়ান প্রিজন সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ মানে কারেকশনাল হোমসে অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল প্রসপেক্টিভ একটা নেব, যেখানটায় আমরা একটা হোলিস্টিক আইডিয়া পাবো। তো আবার কনটেক্সটে ডাইভ ইন করার আগে যেরকম আমি আপনাদেরকে বোঝালাম যে জাস্টিস সিস্টেমটা বা এই কারেকশনাল হোমের ইভলিউশনটা কি করে হয়েছিল, আমরা জাস্টিস সিস্টেমের 4টে পার্ট দেখিনি। যেরকম আমরা বললাম যে প্রিজন থেকে যে কারেকশনাল হোমে যে ট্রানজিশনটা হয়েছে, এর মাঝখানে আমরা দেখতে পারি টোটাল 4টে ফেজ দিয়ে এই সিস্টেমটা গেছে। যেখানটায় আমরা প্রথম জাস্টিস সিস্টেম, যেটাকে রেট্রিবিউটিভ সিস্টেম বলি, যেটাকে অ্যাট দি সেম পয়েন্ট অফ সেটাকে পিউনিটিভ মডেলও বলা হয়, যেটা কি ওল্ডেস্ট ফিলসফি। সেটা এটার উপরে ভিত্তি করে হয় যে আই ফর অ্যান আই, আপনি যখন ভুল করেছেন সেটার ভিত্তিতে আপনাকে শাস্তি পেতে হবে। সেখান থেকে আমরা কোথাও না কোথাও একটা ডেটারেন্স মডেলে চলে যাই, যে ডেটারেন্স মডেলটা প্রিভেন্টিভ মডেল বলেও বলা হয়, যেটার গোলটা খালি পানিশমেন্টই ছিল না, কিন্তু তার সাথে সোসাইটিতে একটা মেসেজও পাঠানোর ছিল যে এই রকমের জিনিসপত্র যাতে অন্য কেউ না করে, বাকিরা যাদের মনে এই রকমের চেতনা আসছে যে এই রকমের ক্রাইমসগুলো করবো, তারা যেন সেটা থেকে ভয় পায়। সেখান থেকে আমরা একটা নতুন প্রোটেক্টিভ মডেলে গেলাম, যেই মডেলটা খালি প্রথম দুটো মডেলকে কাটার করছে না, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটাও মাথায় রাখছে যে প্রোটেকশন অফ সোসাইটি কি করে হবে। অ্যান্ড দি সেকেন্ড লাস্ট আমরা রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিফরমেশন মডেলে গেলাম, যেটাকে আমরা কারেকশনাল মডেলও বলছি। তো এই কারেকশনাল মডেলেই কিন্তু আমরা কারেকশনাল হোমের কোনো একটা ফিলসফি খুঁজে পাই, যেখানটায় আমরা দেখি যে এই ক্রাইমসগুলো যে হয়েছে সেগুলোকে সোশ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোলজিক্যাল ম্যালেডি হিসাবেও আমরা ট্রিট করি। যেখানটায় অনলি প্রথমে আমরা এই রকমের ক্রাইমসগুলোকে একটা ইন্ডিভিজুয়ালের প্রবলেম হিসাবে দেখছিলাম, সেখানটায় আমরা এটাকে কোথাও না কোথাও সাইকোলজিক্যাল থেকে বেরিয়ে সোশ্যাল প্রবলেমস, তার মানে একটা ক্রাইমের পেছনে আন্ডারলাইং কি আইডিয়া, সেটাকেও কোথাও না কোথাও এই সিস্টেমের মধ্যে আমরা দেখি, যেটাকে রিহ্যাবিলিটেশন আর রিফরমেশন সিস্টেম বলি, জাস্টিস বলি। অ্যান্ড অ্যাট লাস্ট যেটা আমাদের অ্যাচিভ করার খুব ইচ্ছা, সেটা হলো রেস্টোরেটিভ জাস্টিস, যেটাকে আমরা হিলিং মডেলও বলি। আমরা দেখতে পাচ্ছিলাম আগের 4টে মডেলেই কিন্তু পিন পয়েন্টেড আমরা ভিকটিমের ব্যাপারে কোনো কথাই বলিনি, সবসময় যে ক্রাইমটা করেছে তার চারিপাশেই সার্কেলটা ড্র হচ্ছিল। কিন্তু আন্ডার দিস রেস্টোরেটিভ জাস্টিস বা হিলিং মডেল, সেখানটায় কিন্তু এই রকমের আইডিয়া, ফিলোসফিক্যাল আইডিয়া থেকে আমরা কোথাও না কোথাও সরে গিয়ে একটা ভিকটিমের টুয়ার্ডসের আইডিয়াতে আসি, আর দেখি যে কি করলে ভিকটিমের কষ্টটা আরও কম হবে। তো আমাদের আলটিমেট গোল কিন্তু কোথাও না কোথাও দাঁড়িয়ে রেস্টোরেটিভ জাস্টিস, যদি হার্ম হোয়াট ওয়ান্স হ্যাজ বিন ডান ক্যানট বি আনডান, বাট হোয়াট ক্যান বি ডান রাইট নাও ইজ টু রিডিউস ইটস আফটারম্যাথ, যেটা কিন্তু রেস্টোরেটিভ জাস্টিস দিয়েই সম্ভব, আর বাকি আগের 4টে জাস্টিস দিয়ে সম্ভব না। তো আমরা একটা ব্রিফ গ্ল্যান্স পেয়ে গেলাম যে দি আইডিয়া অফ প্রিজন, ফিলোসফিক্যাল আইডিয়া অ্যান্ড দি এভলিউশন অফ দিস জাস্টিস। চলুন কনটেক্সটে আমরা আসি। তো কনটেক্সটে আমরা দেখতে পারবো রিসেন্টলি একটা ইন্ডিয়ান প্রিজন, যেটা কি ওয়েস্ট বেঙ্গলে আছে, সেখান থেকে দেখা গেছে যে তার কিছু ডিপ স্ট্রাকচারাল উইকনেসের জন্য কিছু ডিজিজ আউটব্রেক হয়েছে, লাইক এইচএসভি ডিজিজ আউটব্রেক হয়েছে। তো এই আউটব্রেকটা জলপাইগুড়িতে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের। তো এই যে আউটব্রেকটা হয়েছে তার জন্য মাল্টিপল রিজন ধরা হচ্ছে, তার মধ্যে থেকে একটা রিজন বলা হচ্ছে এটা একটা ক্রনিক ওভারক্রাউডিংয়ের জন্য, পুয়ার স্যানিটেশন, ইনঅ্যাডিকুয়েট হেলথ কেয়ার, যেটা কি এই রকমের আউটব্রেকটার চান্সেস আরও বাড়িয়ে তুলেছে।
আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এসবিএস তো না, তার সাথে টিভি, এইচআইভি, আর আমরা কোভিড-19-এও দেখেছিলাম যে এই রকমের জিনিসপত্র চান্সেসগুলো, আউটব্রেকের চান্সেসগুলো কিন্তু অনেক বেড়ে গেছিল এই প্রিজন সিস্টেমে। তো এইটা কোথাও না কোথাও একটা পাবলিক হেলথ, গভর্নেন্স আর এক বড় পিকচার হিউম্যান রাইটসেও কিন্তু একটা ডিসিমিলারিটি বা নট অন দ্য সেম কনটেক্সট, এটা কোথাও না কোথাও আমাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছে। কনটেক্সটটা দেখলাম। তো এবার চলুন আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি, যে এই প্রিজন সিস্টেম বা এই রকমের প্রিজন রিফর্মস যদি প্রশ্ন আসে, যখন এরকম একটা প্রশ্ন আসবে ওভার ক্রাউডিং আর এই ডেফিসিয়েন্সি নিয়ে প্রবলেম আসবে, ইনস্টিটিউশনাল ডেফিসিয়েন্সি, তখন এটাকে কি করে অ্যাড্রেস করব। তো যেরকম সবাই প্রথমে আমরা কনটেক্সট দিয়েও শুরু করতে পারি একটা অ্যান্সার, বা দি সেম পয়েন্ট অফ টাইম আমরা ইন্ট্রোডাকশন দিয়েও শুরু করতে পারি। তো ইন্ট্রোডাকশনটা আমরা এরকমও এইভাবেও বলতে পারি, তার সাথে আর্টিকেল 21-কে লিঙ্ক করে, যেখানটা আমরা এটা বলতে পারি, প্রিজন আর দি কনস্টিটিউশনাল স্পেসেস ওয়্যার ডিগনিটি অ্যান্ড রাইট পারসিস্ট আন্ডার আর্টিকেল 21, and at the same point of time prisoners are entitled to health and human treatment. And at the end of the day these prisoners who are living in these prisons are also human, and at the same point of time they also have the entitlement of article 21. whereas এই রকমের এনশ্রাইনমেন্ট যেগুলো কনস্টিটিউশনে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা ক্লিয়ার গ্যাপ আমরা দেখতে পাচ্ছি যখন আমরা দেখি দি আইডিয়াল অফ দি কনস্টিটিউশন অ্যান্ড দি রিয়ালিটি। কেন কি রিয়ালিটিতে আমরা দেখতে পারি ওভার ক্রাউডিং অফ প্রিজন সিস্টেম, যেরকম আগে দেখছিলাম, আউটডেটেড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেগলেক্টেড হেলথ কেয়ার। সেখানটায় দাঁড়িয়ে আমরা কোথাও না কোথাও একটা কনস্টিটিউশনাল আইডিয়াল, যেটা আর্টিকেল 21-এ একটা ডিরাইভ করা আইডিয়া, সেখানটা রিয়ালিটির সাথে একটা ডিসপ্যারিটি, মিসম্যাচ দেখতে পাচ্ছি। তো এই রকমের মিসম্যাচ কি করে একটা ক্রিটিক্যাল গভর্নেন্স কনসার্ন, চলুন সেটা দেখে নিই। তো সবাই প্রথমে আমরা এটা ফলো আপ করতে পারছি যে এই কনসার্নটা কিন্তু একটা বিগার পিকচার, কোথাও না কোথাও পাবলিক হেলথ এক্সটার্নালিটিসগুলোকে পয়েন্ট আউট করছে, যেরকম হাই ডিজিজ ট্রান্সমিশন উইদিন প্রিজন, যেখানটায় ডিউ টু ওভারক্রাউডিং, পুয়ার ভেন্টিলেশন আর ডিলে অফ মেডিকেল কেয়ার, এইটা কোথাও না কোথাও এপিডেমোলজিক্যাল অ্যাম্প্লিফায়ার হয়ে দাঁড়াচ্ছে, যেখানটায় ডিজিজ লাইক টিভি আর আরও বড় বড় আরও এরকম ডিজিজগুলো, কমিউনিকেবল ডিজিজগুলোর আকারেন্স চান্স বা তার ছড়ানোর চান্সেসটা 5% হাইয়ার হয়ে যাচ্ছে রাদার দেন জেনারেল পপুলেশন। যেখানটা জেনারেল পপুলেশনে 1x হচ্ছে, সেখানটা সেটা 5x হচ্ছে। অ্যাট দি সেম টাইম এই রকমের ডিজিজ স্পিলওভার কিন্তু প্রিজন অবধি সীমিত থাকছে না, তার একটা স্পিলওভার এফেক্ট কিন্তু আমরা ওয়াইডার সোসাইটিতে দেখতে পাচ্ছি। কেন কি এই রকম কারেকশনাল হোমসে যারা যারা সার্ভিস প্রোভাইড করছে, তারা তো এসে অ্যাট লার্জ সোসাইটির সাথেও তো আবার অ্যাক্লেমাটাইজ করছে, তখন তারা কিন্তু আবার এই রকমের ডিজিজ ক্যারিয়ার বা ট্রান্সমিটার হিসাবে ট্রিট হচ্ছে, যেখানটায় তারা এই রকমের ডিজিজ প্রিজন থেকে নিয়ে নর্মাল সোসাইটিতেও কিন্তু ট্রান্সমিট করছে। আমরা যদি সেকেন্ডে দেখি, এটা কোথাও না কোথাও একটা হিউম্যান রাইট আর কনস্টিটিউশনাল মোরালিটির ভায়োলেশন, যেখানটা আমরা প্রথমেই পড়ছিলাম আর্টিকেল 21, সেটা তো ক্লিয়ার ভায়োলেশন। কেন কি আর্টিকেল 21 বলে রাইট টু লাইফ, তো রাইট টু লাইফ তো এখানটায় প্রিজনে কিন্তু ভায়োলেট হচ্ছে। আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম স্টেটের তো একটা অব্লিগেশনও আছে, যেখানটায় স্টেটের একটা ফান্ডামেন্টাল ডিউটি এই রকমের আউটব্রেকসগুলোকে স্টপ করা। তো আবার এখানটায় একটা আমরা কনস্টিটিউশনাল মোরালিটি আর হিউম্যান রাইটসের গ্রাউন্ডসে আমরা দেখতে পাচ্ছি স্টেটকে কিন্তু একটা পজিটিভ স্টেপ নিতে হচ্ছে, যেটা স্টেপ নিতে পারছে না, যার জন্য আমরা এখানটা একটা ক্রিটিক্যাল গভর্নেন্স কনসার্ন দেখতে পাচ্ছি। আমরা যদি থার্ড দেখি, এটা কোথাও না কোথাও জাস্টিস সিস্টেমের এফিকেসি নিয়ে প্রশ্ন তুলছে। কেন কি আমাদের এখানটায় জেল ইজ এক্সেপশন, বেল ইজ সরি জেল, ইয়েস, জেল ইজ এক্সেপশন আর বেল ইজ গ্র্যান্টেড এভরি টাইম, যেটাকে ধরা হচ্ছে। তো সেখানটায় দাঁড়িয়ে এই রকম আন্ডার ট্রায়ালসরা যখন জেলে থাকছে, তো সেখানটায় তো 75 থেকে 80% তো ওই আন্ডার ট্রায়ালসরাই যখন থাকছে, এর জন্য ওভার ক্রাউডিং এফেক্ট হচ্ছে। আর এইটা কোথাও না কোথাও একটা বিগার স্ট্রাকচারাল ইস্যুকেও তো
পয়েন্ট আউট করছে, যেখানটায় বলছে যে ওভার ক্রাউডিং তো ডিপার ফ্লজ ইন দি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে পয়েন্ট আউট করছে। অ্যান্ড অ্যাট ফোর্থ, আমি যদি দেখি একটা ব্রডার পিকচারে যেখানটা সোশ্যাল জাস্টিস ডাইমেনশন দেখতে পাচ্ছি, যেখানটায় জাস্টিস গুপ্তা, এসসি সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজ জাস্টিস গুপ্তা বলেন ইন হিজ রিটায়ারমেন্ট স্পিচ, উনি বলেন আওয়ার ল অ্যান্ড আওয়ার লিগাল সিস্টেম আর টোটালি গিয়ার্ড ইন ফেভার অফ রিচ অ্যান্ড দি পাওয়ারফুলস। তো আমরা যদি সেখান থেকে আইডিয়াটা ড্র করি, আমরা দেখতে পারবো এই রকমের সিস্টেমে, এই রকমের প্রিজনে কিন্তু একমাত্র মার্জিনালাইজ কম্পোজিশনসই আছে। তো আমাদের পুরো সোসাইটিতে যারা মার্জিনালাইজ সেকশন, তারাই কিন্তু এই প্রিজনের মধ্যে বেশিরভাগ থাকে, যারা কি ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে। আর তার সাথে এইটা ইনইকুয়ালিটিকেও আরও ডিপেনিং করে দিচ্ছে, ডিভাইডটাকে আরও ডিপেনিং করে দিচ্ছে বিটুইন হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের মাঝখানে। তো এটা কি করে একটা ক্রিটিক্যাল গভর্নেন্স কনসার্ন, সেটা তো বুঝলাম। এবার চলুন যেটা মেন পার্ট আমাদের, যেটার চ্যালেঞ্জটা কি ইন দি ইন্ডিয়ান প্রিজন ইকোসিস্টেম, সিস্টেমেটিক চ্যালেঞ্জ, আমরা সেটা দেখে নিই। তো প্রথম থেকেই যেরকম একটা প্রথম পয়েন্ট আমরা দেখেছি, যেটা বারবার এমফাসিস করা হচ্ছে, যে স্ট্রাকচারাল ওভার ক্রাউডিং। যেখানটা আমরা কিছু ডেটা দেখতে পারি, যেখানটা আমরা দেখছি যে মোস্ট অফ দি ইন্ডিয়ান প্রিজন, অলমোস্ট অল অফ দি ইন্ডিয়ান প্রিজন অপারেটস অন 150% রেশিও। তার মানে যদি একটা জায়গায় 100টা প্রিজনার্সদেরকে রাখার ক্ষমতা আছে, সেই প্রিজনটা ইজ হোল্ডিং 150খানা প্রিজনার্স, যেটা কি সব রকমের জেলেই পাওয়া যাচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা যদি কান্ধি সাব জেলে দেখি, সেই ডেটাটা তো আরও হরিফাইং, যেটা 400%। একটা রুমে যেখানটা একটা লোক থাকার কথা, সেখানটায় 4টে লোক থাকছে। আপনারা বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়। ইভেন আমরা মেজর একটা বড় জেল, যেখানটা জেল ফ্যাসিলিটি, যেটার নাম তিহার জেল, আর যদি আর্থর জেলও দেখি, সেখানটাও কিন্তু এই ক্রনিক কনজেশনটা দেখতেই পারি। তো এই যে স্ট্রাকচারাল ওভার ক্রাউডিং, এটার ইমপ্লিকেশন কি? এটার ইমপ্লিকেশন এইটাই, সোসাইটিতে একটা লার্জ যদি দেখি, আমরা কোথাও না কোথাও একটা উইক হাইজিন সিস্টেম দেখতে পাচ্ছি, নো ডিস্টেন্সিং পলিসি দেখতে পাচ্ছি, আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম পুয়ার ডিজিজ কন্ট্রোলও দেখতে পাচ্ছি। আমি যদি সেকেন্ড পয়েন্টে চলে যাই, এটা আবার কোথাও না কোথাও আন্ডার ট্রায়াল পপুলেশনকে বারবার পয়েন্ট আউট করছে। যেরকম আগেও ডেটা দেখছিলাম যে 75-70 to 80% প্রিজনার্সরা কিন্তু আন্ডার ট্রায়াল, যেখানটায় বারবার বলা হচ্ছে যে জেল ইজ এক্সেপশনাল, বেল ইজ গ্র্যান্টেড এভরি টাইম। সেখানটায় দাঁড়িয়ে এই 70-80% কি করে প্রিজনার্সরা থাকতে পারে আন্ডার ট্রায়ালসে? সেটা কোথাও না কোথাও এটার ইমপ্লিকেশন এইটা ডিনোট করছে যে প্রিজনার্স ফাংশন ডিফ্যাক্টো অ্যাজ ডিটেনশন সেন্টার রাদার দেন কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, কারেকশনাল ইনস্টিটিউশন। তার সাথে আমাদের যে প্রিন্সিপাল আছে ইনোসেন্ট টিল প্রুভেন গ্রিনটি, এই রকমের প্রিন্সিপালকে কোথাও না কোথাও ডিফাই করে দিচ্ছে, যেখানটায় বলা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি কারেকশনাল হোম। আর আমরা প্রিজনের আইডিয়া থেকে অনেকটা দূরে সরে এসে কারেকশনাল হোমে চলে এসেছি, যেখানটায় তবু এটাকে একটা ডিটেনশন সেন্টার হিসাবে ট্রিট করা হচ্ছে। আবার প্রুভেন, যতক্ষণ না প্রুভ হচ্ছে আপনার এগেনস্টে ক্রাইম, আপনাকে প্রিজনার কি করে বলা হচ্ছে আর আপনাকে ডিটেন কি করে করা হচ্ছে, সেই প্রিন্সিপালটাকেও কিন্তু এটা কোথাও না কোথাও ভাইলেট করছে। আমরা যদি থার্ড পয়েন্ট দেখি, এটা কোথাও না কোথাও এটাও তো ইন্ডিকেট করছে যে আমাদের কাছে ইনঅ্যাডিকুয়েট হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার আছে। হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচারে আমরা যদি সোসাইটির ক্ষেত্রে দেখি, আয়ুষ ডক্টরকে নিলে তো WHO যেই স্ট্যান্ডার্ড ডেটাটা রেকমেন্ড করে, সেখান থেকে তো আমরা ওয়ে আহেড আছি। কিন্তু যখনই এটা একটা স্পেসিফিক প্রিজনের ক্ষেত্রে দেখি, আমরা দেখি অলমোস্ট 45%, আমি যদি 40%ও ধরে চলি, 2/5 ভ্যাকেন্সি রেট আছে প্রিজনে। সেটা কোথাও না কোথাও এইটা ইমপ্লিমেন্ট করছে যে দেয়ার ইজ অ্যাবসেন্স অফ টাইমলি ডায়াগনস্টিক্স অ্যান্ড ইন্টারভেনশন অফ ট্রান্সফরমেশন। তার সাথে ম্যানেজেবল হেলথ কন্ডিশন ইন সিভিয়ার ফেটাল আউটকামস। আমরা কোভিডের ক্ষেত্রেও, কোভিডের সময়ও দেখেছিলাম আমাদের বারুইপুর বা সাউথ 24 পরগনাসের অনেক জেলে, সেখানটায় কিন্তু এরকম প্রোঅ্যাক্টিভ স্টেপস নেওয়া হয়েছিল, যেখানটায় এই রকমের আন্ডার ট্রায়ালসদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। কেন? কেন কি আমাদের কাছে তখন অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার ছিল না। তার মধ্যে থেকে একটা পয়েন্ট হলো এই 43% ভ্যাকেন্সি ইন দি
প্রিজন হেলথ কেয়ার সিস্টেম। আমরা যদি ফোর্থ পয়েন্টে জাম্প করি, আমরা দেখব যে এটার একটা হাই ডিজিজ বার্ডেনও কোথাও না কোথাও আছে, যেখানটা আমরা দেখি আউটব্রেক লাইক এইচএসভি, টিভি, এইচআইভি, কোভিড-19 বারবার এটা ইন্ডিকেট করছে যে আমাদের কোথাও না কোথাও একটা সিস্টেমেটিক ভালনারেবিলিটি আছে। এর ইমপ্লিকেশন কোথায় আমরা দেখতে পাচ্ছি? আমার ইমপ্লিকেশনটা প্রিজনার ইভলভ অ্যাজ আ পারসিস্টেন্ট রিজার্ভয়েস অফ ইনফেকশনস, posing risks beyond the institutional boundaries। যেরকম প্রথমেই বলছিলাম যে এই রকমের প্রিজেন্স তো আইসোলেটেড না, দো আমরা আইসোলেটেডভাবে দেখছি, কিন্তু এই প্রিজেন্সে যারা সার্ভিস প্রোভাইড করছে তারাও তো মেন স্ট্রিম সোসাইটির সাথে কোথাও না কোথাও সময়ের পরে এসে মিশছে। তো এই যখন এই রকমের রিজার্ভয়েড থেকে এই প্রবলেমসগুলো আসবে, এই প্রবলেমসটা কোথাও না কোথাও একটা বড় স্ট্রাকচারাল প্রবলেমকে পয়েন্ট আউট করছে যে এইটা বাইরের সোসাইটিতেও একটা প্রবলেম ক্রিয়েট করবে। অ্যান্ড আমরা যদি ফিফথ পয়েন্ট এখানটায় দেখি, উই উড নোটিস যে একটা বিগার স্কেল, যেই লাইন থেকে থটটা আমরা শুরু করেছিলাম, ইট ইজ ডিনোটিং আ গভর্নেন্স অ্যান্ড পলিসি ডেফিসিট। যেখানটা আমরা দেখতে পাচ্ছি ইভেন আফটার ইমপ্লিমেন্টেশন অফ মডেল প্রিজন ম্যানুয়াল 2016, আমরা দেখতে পাচ্ছি উইক ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশনের জন্য একটা গভর্নেন্স ডেফিসিট দেখা যাচ্ছে। তার মানে এইটা বারবার এইটা পয়েন্ট আউট করছে দেয়ার ইজ আনইভেন ইমপ্লিমেন্টেশন অফ দি প্রিভিয়াস মডেল প্রিজন ম্যানুয়াল। অ্যান্ড অ্যাট লাস্ট একটা ব্রডার সেকশনে যদি আমরা দেখি, এটা কিন্তু আমাদের মেন্টাল হেলথকে কোথাও না কোথাও ডিস্টার্ব করছে। কেন কি আমরা যখন রিহ্যাবিলিটেশন আর রিফর্মেটিভ জাস্টিসে, যেটাকে কারেকশনাল মডেল হিসাবে দেখেছিলাম, সেখানটায় তো আমরা এটা দেখেছিলাম যে এটাকে সাইকোলজিক্যাল খালি প্রবলেম দেখছি না, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা এটাকে একটা সোশ্যাল প্রবলেমও দেখছি। তো যখন এই রকমের হেলথ কেয়ার ফেসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার থাকবে না, তখন তো অটোমেটিক কাউন্সিলিং, সাইকিয়াট্রিস্ট, এই রকমের যখন স্ট্রেসফুল সিচুয়েশনে যে প্রিজনার্সরা থাকে তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসবে কি করে, আর তাদেরকে একটা ক্লিয়ার পিকচার দেবে কি করে যে আফটার দি টেনিওর অর দি পিরিয়ড অফ দিস কারেকশন অফ দিস কারেকশনাল পিরিয়ড ইজ ওভার, তারা মেইন স্ট্রিম সোসাইটির সাথে কি করে আবার একসাথে মিশবে আর কি করে থাকবে। তো এটার কোথাও না কোথাও আবার রিহ্যাবিলিটেশনের যে অবজেক্টিভটা, যেটা অ্যাট দি স্টার্টিং ছিল, সেটাকে কোথাও না কোথাও ডিফাই করছে। তো আমরা ইন্ডিয়ার কনটেক্সটে দেখলাম, চলুন আমরা কিছু গ্লোবাল কনটেক্সটে দেখি। এই গ্লোবাল কনটেক্সটেও আমরা দুটো প্রসপেক্টিভে দেখব, একটা ডেভেলপিং কান্ট্রিজের প্রসপেক্টিভে দেখব, আরেকটা ডেভেলপ কান্ট্রিজের প্রসপেক্টিভে দেখব, আর দেখব তাদের সিচুয়েশন কি। আমরা যদি ফিলিপিন্সে সিটি জেল দেখি, সেই সিটি জেলটা কিন্তু 500% ক্যাপাসিটিতে কাজ করছে, যেখানটায় আমরা দেখছি একটা জায়গায় যদি একটা লোক থাকতে পারে, সেখানটায় 5টা লোক থাকছে। সেটা কোথাও না কোথাও আবার ওভারক্রাউডিংকে এমফেসিস করছে। আমরা ব্রাজিলের প্রিজন সিস্টেমেও সেম জিনিস দেখতে পারি, দেয়ার ইজ আ মার্ক অফ নেক্সাস বিটুইন ওভারক্রাউডিং, যত বেশি ওভারক্রাউডিং হচ্ছে তত বেশি ভায়োলেন্স হচ্ছে তার মধ্যে, আর তত বেশি ইনফেকশিয়াস ডিজিজও কিন্তু বাড়ছে। আমরা জানি ব্রাজিলের প্রিজন সিস্টেমে কিন্তু গ্যাং কালচার খুব প্রচলিত। তো সেখানটায় আমরা একটা ক্লিয়ার নেক্সাস দেখতে পাচ্ছি বিটুইন ওভারক্রাউডিং, ভায়োলেন্স অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেস স্প্রেডের মধ্যে। আমরা যদি সাউথ আফ্রিকার এক্সাম্পল নিই, উই উড এগেন সি সেখানটাও কিন্তু হাই এইচআইভি অ্যান্ড টিউবারকুলোসিস পারসিস্ট করছে, আর সেটাও কিন্তু কোথাও না কোথাও রিফ্লেক্টিং আর সিস্টেমেটিক হেলথ কেয়ার ইনএডুকেসির প্রশ্ন তুলে দিচ্ছে। আমরা তো ডেভেলপিং সিচুয়েশন দেখলাম, চলুন এবার যদি ডেভেলপড কান্ট্রিজের কিছু এক্সাম্পল নিই। আমরা যদি ইউএসের এক্সাম্পল নিই, আমরা দেখব ইউএসও কিন্তু সেম প্রবলেম দিয়ে গ্র্যাপেলড, যেখানটায় ওদেরও কিন্তু এরকম আউটব্রেকস হচ্ছে, ওদের অনেক ফেসিলিটিস লাইক রিকার্স আইল্যান্ডের কারেকশনাল হোমসে। ইউকেতেও সেম প্রবলেম অফ ওভারক্রাউডিং অ্যান্ড ডিটোরিয়েটিং প্রিজন কন্ডিশন। আর ইউরোপিয়ান নেশন সাচ অ্যাজ ইটালি অ্যান্ড ফ্রান্সে তো তারা জুডিশিয়াল সেন্সার্স ভায়োলেশন হচ্ছে এইরকম ওভারক্রাউডিংয়ের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রবলেমটা কিন্তু কোথাও না ইন্ডিয়ার জন্য কিন্তু একা না, ইন্ডিয়া কিন্তু আইসোলেটেড না। all the countries in the world, be it developing, be it developed countries, তারা কিন্তু কোথাও না কোথাও সেম প্রবলেমই কিন্তু ফেস করছে। তো আমাদেরকে এই মুহূর্তে যদি একটা ওয়ে ফরওয়ার্ড করতে হয়, আমাদেরকে ওয়ে ফরওয়ার্ড ভাগে করতে হবে। যেখানটায় আমরা
ইমিডিয়েট ইন্টারভেনশনসে কিছু ওয়ে ফরওয়ার্ড দেখব, আর কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস লং ফরম্যাটে কিছু ওয়ে ফরওয়ার্ড দেখব। তো আমরা যদি ইমিডিয়েট ইন্টারভেনশনসে কিছু ওয়ে ফরওয়ার্ড দেখি, সেখানটার থেকে একটা ওয়ে ফরওয়ার্ড এটা হতে পারে, কিছু ওয়ে ফরওয়ার্ড এটা হতে পারে যে আমরা জেলে তাদেরকে নিয়ে আসার আগে ম্যান্ডেটারি স্ক্রিনিং করতে পারি বিফোর অ্যাডমিশন, যাতে এটা এনশিওর করি যে বাইরে থেকে কোনো ডিজিজ যাতে ভেতরে না আসে। তবে এই নিউ অ্যাডমিশন অফ ডিজিজটাকে স্টপ করা যাবে। আমরা পিরিয়ডিক টেস্টিং করতে পারি, যাতে যদি কেউ ঢুকে থাকেও সেটাকে যাতে আইডেন্টিফাই করা যেতে পারে। আইডেন্টিফাই করে নিলে আমরা এদেরকে যাতে আইসোলেট করতে পারি, আইসোলেট করে কোয়ারেন্টাইন ফেসিলিটি দিতে পারি। আর এট দি সেম পয়েন্ট অফ টাইম আমাদের কাছে যেন এমার্জেন্সি ইনফ্রাস্ট্রাকচার আর প্রোটোকল থাকে, যদি এরকম কোনো জিনিস আইডেন্টিফাই এই 3টে লেয়ার থেকে বেরিয়ে গিয়েও যদি আউটব্রেক হয়ে যায় সেটাকে স্টপ করার জন্য। এটাকে আমরা ডিমান্ড সাইডে দেখলাম। আমরা যদি সাপ্লাই সাইডে দেখি, আমরা হেলথ কেয়ার সিস্টেমটাকেও স্ট্রেনথেন করতে পারি। কি করে? আমরা এক্সপার্টাইট রিক্রুটমেন্ট করতে পারি অফ মেডিকেল অ্যান্ড মেন্টাল হেলথ প্রফেশনাল, যেই 43% ভ্যাকেন্সি ছিল সেটাকে আমরা ফুলফিল করতে পারি। আমরা প্রিজনার স্টাফের প্রাইমারি হেলথ বিল্ডিং ক্যাপাসিটি বাড়াতে পারি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ডিপ্লয়মেন্ট অফ টেলিমেডিসিন সার্ভিসেসও বের করতে পারি। আমরা দেখি অনেক সময় যখন প্রিজনার্সদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়, সেখানটা কোথাও না কোথাও ট্রান্সপোর্টেশন কস্ট, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম টাইম লসও হয়। তো সেই জিনিসের জন্য যদি আমরা টেলিমেডিকেশন নিয়ে আসতে পারি, তবে সেখানটাও কিন্তু এই প্রিজেন্সের কোথাও না কোথাও ওভারঅল হবে, আর হেলথ কেয়ার সিস্টেমও স্ট্রেনথেন হবে। অ্যান্ড অ্যাট লাস্ট ডিজিজ সার্ভেলেন্স মেকানিজমকে আরও স্ট্রেনথেন করব। তো আমরা ডিমান্ড সাইড অ্যান্ড সাপ্লাই সাইড দেখে নিলাম। এবার চলুন যেটা পারসিস্টেন্ট প্রবলেম, ওভার ক্রাউডিং, যেটা কি জাস্টিসের প্রবলেম আমরা দেখতে পাচ্ছিলাম, অ্যাওয়ে ফ্রম অল দিস, আমরা যদি সেটাকে অ্যাড্রেস করতে হয়, কেন কি আবার 70-80% তো আন্ডার ট্রায়াল, সেটাকে অ্যাড্রেস করতে গেলে কি করতে হবে? ফাস্ট ট্র্যাক কোর্টস নিয়ে আসতে হবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম লিবারালাইজেশন নিয়ে আসতে হবে বেল প্রভিশনে, যেখানটায় মাইনর অফেন্সেসে আবার বেল ইজ যে রুল আর জেল ইজ এক্সেপশন, সেটাকে আবার রিএমফাসাইজ করতে হবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম অ্যাডপ্টেশন অফ নন কাস্টোডিয়াল অল্টারনেটিভ নিয়ে আসতে হবে, যাতে প্রভিশন আর কমিউনিটি সার্ভিসেস মাধ্যম দিয়েও কিন্তু প্রবলেমটাকে সলভ করা যায়। আমরা অনেক কেসেসে দেখেছি যে জুডিশিয়াল ইভেন লোয়ার জুডিশিয়ারিজও কিন্তু এরকম প্রোঅ্যাক্টিভ স্টেপস নিয়েছে, যেখানটায় কারেকশনাল হোমসে পাঠানোর আগে তারা কিন্তু প্রভিশন আর কমিউনিটি সার্ভিসেসে কিন্তু খুব এমফাসিস দিয়েছে, যেটা কোথাও না কোথাও আবার রেস্টোরেটিভ জাস্টিসকে পয়েন্ট আউট করছে। অ্যান্ড অ্যাট লাস্ট যদি এই 3টে পয়েন্টকেই সাম আপ করতে হয়, তবে আমাদেরকে ফরেন মানে ন্যাশনাল সিটিজেন্সকে তো ছেড়ে ফরেনার্সদের রিপারাইড যাতে এক্সপেডিশনস তাড়াতাড়ি হয়, সেগুলোকেও কোথাও না কোথাও এনশিওর করতে হবে। কেন কি এরকমও তো হবে যে এই জেল সিস্টেমে অনেক ফরেনার্সরাও আছে এখানটায়, যেরকম আমাদের এখানটার অনেক কনভিক্টেড ক্রিমিনালস বাইরে বাইরে আছে, সেরকম বাইরের দেশেরও তো অনেক কনভিক্টেড ক্রিমিনালস ইন্ডিয়াতেও আছে। তাদেরকেও যাতে খুব স্পিডিলি এক্সপেডাইট করে দেওয়া যায়, ওদের দেশে পাঠিয়ে দেওয়া যায়, সেই প্রসেসটাকেও ফলো করতে হবে। তো আমরা প্রথম 3টে পয়েন্টে স্ট্রাকচারাল না ইমিডিয়েট প্রবলেমসগুলোকে কী করে সলভ করা যেতে পারে সেটা দেখলাম। চলুন ফোর্থ পয়েন্টে আমরা কিছু স্ট্রাকচারাল ইনস্টিটিউশনাল রিফর্মস দেখে নিই, যেখানটায় আমরা প্রথমে প্রিজন ইনফ্রাস্ট্রাকচার, সেকেন্ড জুডিশিয়াল সার্ভিস রিফর্ম, থার্ড পাবলিক হেলথ ইন্টিগ্রেশন অ্যান্ড ফোর্থ পলিসি এনফোর্সমেন্টের আন্ডারে দেখব। তো আমি যদি স্ট্রাকচারাল চেঞ্জেস ইন প্রিজন ইনফ্রাস্ট্রাকচারে নিয়ে আসি, আমি প্রথমে মডার্নাইজেশন অফ ফেসিলিটি করব, কেন কি এর জন্য ফান্ড দরকার হবে, এর জন্যই লং টার্ম। সেকেন্ড, স্যানিটেশন ইমপ্রুভ করা উচিত, ভেন্টিলেশন ইমপ্রুভ করা উচিত, আর লিভিং কন্ডিশনসও তাদের বেটার করা উচিত। সেকেন্ড, আমরা যদি আবার ক্রিমিনাল জাস্টিস রিফর্মসে যাই, তবে রিডিউসিং রিলায়েন্স করতে হবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম টাইম বাউন্ডেড ট্রায়ালস নিয়ে আসতে হবে আমাদেরকে, যে স্পিডি ট্রায়ালস অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম বাউন্ডেড ট্রায়ালস। কিন্তু এইটাকেও এনশোর করতে হবে যাতে এই স্পিডি ট্রায়াল করতে গিয়ে কোথাও যাতে জাস্টিসটা স্কিপ না হয়ে যায়, জাস্টিসের প্রসিডিউরাল পার্টটা যাতে একদম ফুললি ফলো হয়। থার্ড, আমরা যদি পাবলিক হেলথ ইন্টিগ্রেশন করি, যেখানটায় প্রিজন হেলথ কেয়ার তার সাথে আমাদের যে ন্যাশনাল হেলথ মিশন আছে সেই দুটোকে যদি ইন্টিগ্রেট করে দিই, আর সেই ডেটাটা যদি কোথাও না কোথাও ডিজিটালাইজ করে দিই, আমরা দেখব এই রকমের আউটব্রেকসগুলোকে সলভ করতে আমাদের সুবিধা হচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট, আমি যদি কোথাও না কোথাও পলিসি এনফোর্সমেন্ট করি, আমরা যেরকম দেখছিলাম 2016 যে মডেল
প্রিজন ম্যানুয়াল সেখানটাও স্ট্রিক্ট, কেন কি আনইভেন ইমপ্লিমেন্টেশন আছে বলে সেখানটা যদি ইউনিফর্ম আর প্রপার ইমপ্লিমেন্টেশন আর স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন হয়। তো অ্যাট লাস্ট আমি যদি এই প্রিজন সিস্টেমটা, কেন কি জাস্টিস সিস্টেমের সাথে খুব ইন্টারলিঙ্কড, তো আমি যদি একটু বড় কনক্লুশন ড্র করি আর এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতন কনক্লুশনগুলোকে নিয়ে নেবেন, আমি তো দিয়েছি। আমি একটা কনক্লুশন আইডিয়া কনভে করার জন্য একটা কনক্লুশন স্টেটমেন্ট দেব, যেটা কি আবার প্রথমে যেরকম নেলসন ম্যান্ডেলা দিয়ে আমি শুরু করেছিলাম, আই উড ট্রাই টু এন্ড দিস কনক্লুশন অন দি সেম নোট, যেখানটায় আমি এই কন্টেন্ট এটা বলবে যে দি ইন্ডিয়ান প্রিজন ক্রাইসিস somewhere reflects the structural and ethical failure of the system in balancing punishment with dignity under the Article 21. At the same point of time, when we are shifting from reformative to right-based approach, these kind of punishment but these balancing act is a must. As Nelson Mandela stated, a society is judged by its treatment of its vulnerable, making the human prison a civilizational necessity. Second, the crisis of prison outbreak in India is have a deeper structural and ethical deficit within the governance framework. It reflects the failure of reconciling the punitive action with the constitutional mandate of dignity and human treatment, again defying the very idea of Article 21, which needs to be correctly addressed and necessitate a paradigm shift from retributive to a reformative, from right-based and a right-based approach. And at end, on a philosophical level, if we look upon the prison service, we would see the prison structure as a litmus test of the societal ethics, where justice divorced from compassion degenerates into institutional cruelty. And at the same point of time, we should also keep in mind that the state's treatment of prisoners arguably is the most vulnerable subject of the country. As Nelson Mandela said, I would re-emphasize on the fact that the country's idea of giving justice should be judged by its treatment of the vulnerables, and these prisoners, the citizens who are living in the constitutional mandate, should be arguably the most vulnerable subjects of the citizen of the country. So I would end this lecture on this note, and I would also request যে এই কোশ্চেনটা আপনারা সলভ করুন এই ভিডিওটা দেখে নেওয়ার পরে, যেখানটায় আবার প্রশ্নটাকে আমি বলে দিই যে প্রিজন হেলথ ইজ নট মেরিলি আ কারেকশনাল ইস্যু but a critical governance and a public health concern. Examine in the context of overcrowding and institutional deficiencies in Indian prison system. 15 marks, 250 words. And at last, before ending the lecture, আমি বলবো যে যারা যারা আপনারা বাংলাতে ইউপিএসসি মেন্স লিখতে ইচ্ছুক, আমরা বলবো রাইস আইএএস এর ইনিশিয়েটিভ এই কন্টেন্টটাও কিন্তু আপনারা পড়তে পারেন, যাতে আপনাদের লার্নিং আর কন্টেন্টের মাঝখানে যাতে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা না থাকে, আর আপনারা যাতে এই কনসেপ্টগুলোকে আরও বেটার ওয়ে দিয়ে গ্র্যাপস করতে পারেন। অন দিস নোট আই উড এন্ড দিস লেকচার। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব টু রাইস আইএএস ইউটিউব চ্যানেল, and at the same point of time share this video with your friends and family. Thank you.